থানা থেকে বেরোতেই মিতের ঘড়ির কাঁটা 10:30 পেরিয়ে গেছে। শ্যামল দত্তের অফিস থেকে সোজা নিজের অফিসের দিকে রওনা দিল সে। একে তো রাতে প্রায় ঘুম হয়নি বললেই চলে, তার ওপর সকালবেলায় থানায় বাচ্চাগুলোর সামনে নিবিষ্ট মনে বসে থাকা, তার ওপর অফিসের কাজের পাহাড়, ফাইলপত্র, ক্লায়েন্ট মিটিং আর ডেডলাইনের ঠেলায় দিনটা দেখতে দেখতে হু হু করে কেটে গেল। বিকেলের দিকে তখন 4টে 4:30 হবে। মিতের টেবিলে রাখা মোবাইলটা আলো জ্বালিয়ে একবার ভাইব্রেট করে উঠল। একটা সম্পূর্ণ অচেনা 10 ডিজিটের নম্বর স্ক্রিনে জ্বলজ্বল করছে। মিত তখন একটা জরুরি প্রেজেন্টেশনের মাঝপথে, হাত তোলারও উপায় নেই। ফোনটা কিছুক্ষণ বাদে নিজে থেকেই কেটে গেল। সন্ধে 6:45 নাগাদ অফিসে একটু হাঁপ ছাড়তে কফির কাপে চুমুক দেওয়ার সময় হঠাৎই বিকেলে আসা সেই অচেনা নম্বরটার কথা মনে পড়ল ওর। পকেট থেকে ফোন বার করে মিসড কল লিস্টটা দেখে নম্বরটায় রিং ব্যাক করলো সে। দুটো রিং হতেই ওপাশ থেকে হড়বড় করে কেউ ফোনটা ধরে ফেলল। মিত কিছু বলার আগেই ওপাশের কণ্ঠস্বর ভেসে এলো, হ্যালো, রৌনক বলছো তো? তুমি কি করে জানলে আমি রৌনক? তোমার কাছে তো আমার নম্বর ছিল না। এটাকে বলে সিক্সথ সেন্স। আমার কেন জানি না মনে হয়েছিল তুমি হয়তো পরে আমায় ফোন করবে। আসলে তখন আমার পুলিশ স্টেশনে পুলিশগুলোকে দেখে বড় ভয় করছিল। আবার মা বাবাও ছিল সাথে, প্রমিত তানিয়ারাও ছিল। তুমি এমন কিছু কথা কি বলতে চাও যেটা তোমার আর হিয়ার মধ্যেই শুধু সিক্রেট হিসেবে থেকে গেছিল? চুপ করে থাকে ছেলেটা। মিত বুঝতে পারে ছেলেটা সাংঘাতিক ভয় পেয়ে আছে আর চরম নার্ভাসও। মিতকে ফোন তো করে ফেলেছে, কিন্তু এবার কি বলবে সেটাই যেন বুঝে উঠতে পারছে না। মিত খুব ধীর আর মিষ্টি গলায় বলল, রৌনক শোনো, তুমি একদম ভয় পেও না, তুমি কোনো অপরাধ করনি। পুলিশ তোমায় কিচ্ছু বলবে না, শান্ত হও আগে। তুমি এখন কোথায় আছো? বাড়িতেই আছি। ঠিক আছে, তোমার বাড়ির কাছে কোনো ভালো ক্যাফে আছে? আছে তো ক্যাফে মেমোরিজ। ঠিক আছে, ঠিক 1 ঘন্টা বাদে আমি ওই ক্যাফে মেমোরিজে পৌঁছে যাচ্ছি। তুমিও চলে এসো কেমন? ওখানে বসে সামনাসামনি আমরা কথা বলবো। ক্যাফে মেমোরিজে পৌঁছে মিত দেখলো টেবিলগুলো প্রায় খালিই রয়েছে। শান্ত ধীরগতির ব্যাকগ্রাউন্ড মিউজিক আর কফির মৃদু সুবাসে ঘরের পরিবেশটা বেশ আরামদায়ক। ঘড়ির দিকে তাকিয়ে মিত বুঝলো সে একটু আগেই পৌঁছে গেছে। রৌনক তখনও এসে পৌঁছায়নি। এক কোণের একটু নিরিবিলি টেবিল দেখে মিত বসলো। কিছুক্ষণ বাদেই দেখলো কাচের দরজা ঠেলে রৌনক ভেতরে ঢুকলো। মিত দুটো ফিশ ফ্রাই আর কফির অর্ডার দিয়ে ওর দিকে তাকিয়ে প্রথমে একটু বন্ধুত্ব জমানোর চেষ্টা শুরু করলো। হিয়াকে কতদিন চেনো তুমি? আমরা ক্লাস 6 থেকে এক স্কুলে পড়ছি। হিয়া আমার ভীষণ ভালো বন্ধু, বেস্ট ফ্রেন্ড বলতে পারো। ভেরি গুড। তা তোমার বেস্ট ফ্রেন্ড এভাবে মিসিং হয়ে গেল, তুমি নিশ্চয়ই খুব আপসেট। ফিশ ফ্রাইয়ের প্লেটটা ওয়েটার টেবিলে এসে রাখলো। রৌনক প্লেটের দিকে তাকালো, তারপর খুব নিচু গলায় বলল, আমার সত্যি কিছু ভালো লাগছে না, পেটটা কেমন কামড়াচ্ছে। আমার না সব কিছু কেমন যেন খালি খালি লাগছে। বন্ধুর জন্য মন খারাপ তাই তো, কিন্তু তাকে ফিরে পেতে হলে তো ভিতরের কথাগুলো আমাদের বলতে হবে। চশমার ভেতর দিয়ে অসহায়ভাবে তাকায় ছেলেটা। বলো রৌনক, যা জানো আমায় বলো। আমি তোমায় যা বলবো। মাঝপথে আবার থেমে যায় ছেলেটা। মিতর হাতের ওপর হাত রেখে মৃদু চাপ দেয়। রৌনক মৃদু স্বরে বলতে থাকে, আসলে বছর ভ্যালেন্টাইন্স ডেতে আমি হিয়াকে বুঝেছি। তাহলে তুমি আর হিয়া বেস্ট ফ্রেন্ড নও, শুধু তুমি ওর বয়ফ্রেন্ড, রাইট? নো নো, আই অ্যাম নট হার বয়ফ্রেন্ড। হিয়া তো আমায় অ্যাকসেপ্টই করেনি। ও দেন? ও বলেছিল আমরা বন্ধু আছি, এটাই ভালো। ও নাকি কোনোদিনও বিয়ে করবে না। ওর এইসব ব্যাপারে জড়াতে খুব ভয় লাগে। তোমরা এখন অনেক ছোট রৌনক, এখন পড়াশোনায় মন দেওয়াই ভালো। আর জানো তো, যে কোনো সম্পর্কের মূল ভিত্তি হলো বন্ধুত্ব। এইসব লাভ ম্যারেজ এগুলো নিয়ে ভাবার জন্য গোটা জীবন পড়ে আছে। কিন্তু পরেও মনে হয় ওর মত পাল্টেছিল। আমায় প্রায়ই বলতো, আমরা যদি আরও বছর 10-এর বড় হতাম তাহলে আমি আর তুই বিয়ে করে তোদের বাড়িতে একসাথে থাকতে পারতাম। মিত চুপচাপ কফির কাপে চুমুক দেয়। রৌনককে এখন বলতে দিতে হবে। রৌনক বলে চলে, আমি বলেছিলাম আগে তো অফিসিয়ালি তুই আমায় অ্যাকসেপ্ট কর, তারপর ওই সব নিয়ে ভাবা যাবে। কিন্তু ও খালি বলতো, অ্যাকসেপ্ট করলে তুই আমাকে ওই বাড়ি থেকে কত তাড়াতাড়ি নিয়ে যেতে পারবি। আমি কতবার বলেছি, পাগল নাকি তুই? আগে আমাদের কেরিয়ার তৈরি হোক, চাকরি পাই, তবে তো তোকে নিয়ে যাব। এখনই এমন কথা বলছিস কেন? ও বলতো, আমার তোর কাছে থাকলে মনে হয় আমি খুব ভালো আছি। এই যে সন্ধেবেলায় আমরা টিউশন থেকে ফিরি একসাথে, এই সময়টাই আমার কাছে সেরা সময়। কিন্তু এরপর রাত আসলে আমার খুব ভয় করতে থাকে রে।
তুমি জানার চেষ্টা করোনি বাড়ির মধ্যে রাতেও কেন ভয় পায়? করেছিলাম দাদা, অনেকবার জিজ্ঞেস করেছি তোর কিসের প্রবলেম হচ্ছে, আমায় খুলে বল। ও বলতো না, বলেছিলাম আন্টিকে সব কিছু খুলে বল। হয়তো বাবা মার সাথে বাইরে কদিন ঘুরে আসলে তোর ভালো লাগবে। লাস্ট যেদিন ওর সঙ্গে দেখা হয়েছিল সেদিনও খুব আপসেট ছিল। ওকে বলেছিলাম আমি, কিরে তোর চোখ মুখ এত ফ্যাকাশে লাগছে কেন, কি হয়েছে? ও বলেছিল আমার কথা কেউ বিশ্বাস করলো না রে। এর আগেও বলে দেখেছি, কেউ বিশ্বাস করেনি। জানো দাদা, সেদিন আমি অনেকবার ওকে জিজ্ঞেস করেছি, কোন কথা বিশ্বাস করেনি। সেদিন কেমন ভাষা ভাষা কথা বলছিল, শুধু বলছিল আমি আর পারছি না রে। মিথ দেখে রৌনকের চোখে জল টলমল করছে। আমি হিয়াকে খুব ভালোবাসি দাদা, বিশ্বাস করো। তুমি ওকে ফিরিয়ে এনে দাও, আমি আরও বেশি করে ওকে আগলে রাখবো। বুঝতে পারছি, কিন্তু এভাবে ভেঙে পড়লে হবে না, বিপদের দিনে শক্ত হতে হবে। মিত একটা টিস্যু পেপার রৌনকের দিকে এগিয়ে দিয়ে খুব নরম গলায় বলল, তুমি ওর একজন দারুণ বন্ধু রৌনক। ওই ভয় আর অনিশ্চয়তার মধ্যে তোমার পাশে পাওয়াটাই হয়তো হিয়ার বেঁচে থাকার একমাত্র রসদ ছিল। নিজেকে শান্ত করো। ক্যাফে থেকে বেরিয়ে ভয়ার্ত ছেলেটাকে আশ্বস্ত করে বিদায় দিয়ে সে নিজের বাড়ির উদ্দেশ্যে রওনা হলো। বাড়িতে ফিরে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে নিয়ে মিত ডায়াল করলো তিতিরকে। প্রথম রিং হতেই ওপাশ থেকে তিতিরের চটপটে গলা ভেসে এলো, কিরে রৌনকের সঙ্গে দেখা হলো? কি বলল ছেলেটা? মিত একটা দীর্ঘশ্বাস ফেলে ক্যাফেতে রৌনকের বলা সমস্ত কথা তিতিরকে খুলে বলল। সবটা শুনে তোর ঠিক কি মনে হচ্ছে রে? ঘটনাটা আসলে কোথায় গিয়ে ঠেকছে? মিত জানলার বাইরে রাতের আধারের দিকে তাকিয়ে নিচু গলায় বলল, তানিয়া আর রৌনকের বলা কথাগুলো, হিয়ার ওই চোখের জল আর ডায়েরির সে বিভৎস ছবি সব মেলালে আমার মনে হচ্ছে মেয়েটাকে বাড়ির ভেতর কোনো না কোনোভাবে কেউ শারীরিক আর মানসিকভাবে ভীষণভাবে নির্যাতন করত। ও কোনো অদৃশ্য আতঙ্কে রাত জাগত তিতির। তিতির একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, তুই শুনে অবাক হবি মিত, এই ধরনের জঘন্য আক্রমণগুলো কিন্তু কোনো অপরিচিত রাস্তার গুন্ডা বা রাতের অন্ধকারে লোকের থেকে অতটা আসে না, যতটা আসে ঘরের ভেতর থেকে, নিজেদের খুব পরিচিত গণ্ডির মধ্যে থেকে। তাই বেশিরভাগ ক্ষেত্রে ঘটনা সবার চোখের আড়ালেই থেকে যায়। মেয়েগুলো যদি প্রথম থেকে মুখ খুলতো, একটাবার যদি চিৎকার করে বলতে পারতো। তিতির বলতে থাকলো, বেশিরভাগ ক্ষেত্রে মুখ খুলেও কাজ হয় না রে, কারণ অপরাধীর তালিকায় বাবার বন্ধু, কাকার বন্ধু, মামার বন্ধু, পিসি মাসির বর, এমনকি বলতে খুব খারাপ লাগলেও কত ক্ষেত্রে সহোদর ভাই, দাদা, কাকা, মামা, এমনকি নিজের বাবা বা দাদুই যে থেকে যায়। কত ক্ষেত্রে মেয়েগুলো মুখ খুললেও বাড়ির লোক বিশ্বাসই করে না, বা অনেক সময় বাড়ির সম্মানের কথা ভেবে বলে চেপে যেতে। এই ট্রমা কাটিয়ে কত মেয়ে পরবর্তীকালে স্বাভাবিক সম্পর্কে আর সহজ হতে পারে না, তা জানিস? সারা জীবন এগুলো মেয়েদের তাড়া করে বেড়ায়। চোয়ালটা শক্ত হয়ে আসে মিতের। আমি ফোন রাখছি এখন, শ্যামল দত্তর সঙ্গে প্রয়োজনীয় কথা সেরে আজ রাতেই বলবো ব্যানার্জি বাড়িতে গিয়ে প্রত্যেককে জেরা করতে, স্পেশালি হিয়ার মা, ঠাকুমা এবং বাবাকে। ঘড়ির দিকে তাকালো মিত, রাত 9:30। সময় নষ্ট করার একদম সুযোগ নেই। ও চটপট মোবাইলটা তুলে শ্যামল দত্তের নম্বর ডায়াল করলো। রিং হতেই ওপাশ থেকে শ্যামল দত্ত ফোনটা ধরলেন। হ্যালো, মৃত্যুঞ্জয়? ব্যানার্জি বাড়ির বিশাল ড্রয়িং রুমটা এখন থমথমে। ছাদ থেকে ঝুলে থাকা পুরনো বেলজিয়াম কাচের বিশাল ঝাড়বাতিটার আলোয় ঘরের প্রতিটা মানুষের মুখ স্পষ্ট। কিন্তু মানুষের মুখ দেখে কবেই বা স্পষ্ট করে বোঝা গেছে? ঘরের একপাশে একটা বিশাল মেহগনি কাঠের কেদারায় পাথরের মূর্তির মতো বসে আছেন ব্যানার্জি পরিবারের কর্ত্রী আলোকমালা। তার মুখে আভিজাত্যের যে কঠোর মুখোশটা এতকাল আটা ছিল, তাতে এখন খানিকটা ফাটল ধরেছে, তবু চোখে বিরক্তির ছাপ স্পষ্ট। ওর ঠিক পাশেই কাঠের দুটো চেয়ারে বসে আছেন আলোকমালা, দেবীর ছোট ছেলে দেবপ্রিয় আর তার স্ত্রী সুচরিতা। দেবপ্রিয়র মুখ থমথমে, হাতে একটা খবরের কাগজ নিয়ে নাড়াচাড়া করছেন অহেতুক। আর সুচরিতা আঁচল সামলাতে সামলাতে বারবার শাশুড়ির মুখের দিকে তাকাচ্ছে। হিয়ার নিরুদ্দেশ হওয়ার খবর পেয়ে এরা দুজন আজ সকালেই ব্যাঙ্গালোর থেকে উড়ে এসেছেন। একটু দূরে একটা সোফায় মাথা নিচু করে বসে আছেন অনির্বাণ। ওর পাশে ওর স্ত্রী হিয়ার মা সুলগ্না। সুলগ্নার চোখের নিচে কালচে ছোপ, চোখ দুটো কেঁদে কেঁদে রক্ত জবার মতো লাল, হাত দুটো কোলে জড়ো করা, থরথর করে কাঁপছে। পাশেই দাঁড়িয়ে আছেন অনির্বাণের বোন রত্না, যিনি বাড়ি থেকে খবর পেয়ে ছুটে এসেছেন। তার মুখেও স্পষ্ট উৎকণ্ঠা। পাশে দাঁড়িয়ে তার স্বামী অমিতেশ। এছাড়াও আইসি শ্যামল দত্তের কড়া নির্দেশে ব্যানার্জি বাড়ির অন্য অংশে থাকা অনির্বাণের 3 কাকা, বড় কাকা মানবেন্দ্র, মেজ কাকা
মকরধ্বজ আর ছোট কাকা মানস তাদের স্ত্রীদের নিয়ে এসে ড্রয়িং রুমের সোফা আর চেয়ারে বসে আছেন। মানবেন্দ্রের হাতে একটা রূপোর নস্যির কৌটো, যা তিনি ঘন ঘন খুলছেন আর বন্ধ করছেন। শ্যামল দত্ত দরজার কাছে দাঁড়িয়ে চশমাটা একবার খুলে মুছলেন। পাশে দাঁড়িয়ে সাব ইন্সপেক্টর অরিজিৎ, হাতে মোটা নোটবুক আর পেন। আর ঠিক ঘরের মাঝখানে সবার মুখোমুখি দাঁড়িয়ে আছে মিত। তার চোখ মুখ একদম শান্ত, উপর থেকে দেখে কেউ বুঝবে না ভিতরে ভিতরে তার মনটা কতটা অস্থির হয়ে আছে। অরিজিৎ আগে এগিয়ে এসে খসখসে গলায় বললেন, আমাদের তলব পেয়ে আপনারা সবাই এখানে উপস্থিত হয়েছেন, তার জন্য ধন্যবাদ। তবে আশা করি বুঝতে পারছেন, একটা 17-18 বছরের সমস্ত মেয়ে প্রায় 30 ঘন্টারও বেশি সময় ধরে নিখোঁজ। ঘটনাটা আর শুধু পরিবারের 4 দেওয়ালের মধ্যে আটকে নেই। শ্যামল দত্ত ঘরের মাঝখানে দাঁড়িয়ে সবার দিকে চোখ বুলিয়ে বললেন, আমাদের কাছে যে তথ্য আর প্রমাণ আসছে তাতে পরিষ্কার করে মেয়েটির নিরুদ্দেশ হওয়ার কারণ স্পষ্ট নয়। তাই আপনাদের সকলের কাছে আমার অনুরোধ, আমরা একে একে সকলের সঙ্গে একটু আলাদা করে কথা বলবো। আপনারা যতটা সম্ভব আমাকে সহযোগিতা করবেন। শ্যামল দত্তের শান্ত অথচ দৃঢ় আহ্বানটা ড্রয়িং রুমের জমে থাকা ভারী বাতাসে একটা প্রচ্ছন্ন অস্বস্তি তৈরি করলো। আলাদা করে জেরা করার কথা শোনা মাত্রই মেজো কাকা মকরধ্বজ বাবু সোফায় একটু নড়ে চড়ে বসলেন। ওর চকচকে চশমার কাছে ঝাড়বাতির আলো ঠিকরে পড়ল। মানবেন্দ্র বাবু নস্যির কৌটোটা পকেটে পুরে একটু গলা খাকারি দিয়ে বলে উঠলেন, আলাদা করে কথা বলবেন মানে? আইসি সাহেব, আমরা কি কোনো আসামি যে আমাদের থানা পুলিশের মতো জেরা সইতে হবে? মেয়েটা নিখোঁজ হয়েছে, তার জন্য আমরা সবাই উদ্বিগ্ন, কিন্তু তার মানে এই নয় যে আপনারা আমাদের পরিবারের ওপর আস্থার অভাব দেখাবেন। আস্থা আর সত্য দুটোর মধ্যে একটু তফাৎ আছে মানবেন্দ্রবাবু। মিথ ধীর পায়ে অনির্বাণের সোফাটার কাছে গিয়ে দাঁড়ালো। যখন একটা 17 বছরের মেয়ে ডায়েরির পাতায় নিজের চেহারা মুছে ফাঁকা ড্রেসিং টেবিলের আয়না আঁকে আর চারপাশে আঁকে লম্বা লম্বা আঙুলযুক্ত ছায়া হাত, তখন বুঝতে হবে সমস্যা অনেক গভীরে। কথাটা শুনে অনির্বাণের পাশে বসা সুলগ্না দেবী শিউরে উঠলেন। ওর কাঁপতে থাকা হাত দুটো অনির্বাণের জামা আঁকড়ে ধরতে গিয়েও থেমে গেল। আলোকমালা তার কাঠের কেদারায় সোজা হয়ে বসলেন। বৃদ্ধার কণ্ঠস্বরে খানিকটা বিরক্তি আর কাঠিন্য মিশে গেল। মৃত্যুঞ্জয়, তাই তো তোমার নাম। আমি জানি পুলিশ তাদের কাজ করবে, কিন্তু বাজে কথার রূপক দিয়ে ব্যানার্জি বাড়ির মর্যাদা ক্ষুণ্ণ করো না। হিয়া বড্ড বেশি বই পড়তো, একা একা থাকতো। ওই সব ছবি ওর কোনো গল্প বা কল্পনারও হতে পারে। তোমরা সোজা আসল তদন্তে এসো। মেয়েটা কার সাথে যোগাযোগ রেখেছিল, কোথায় যেতে পারে? মিত এবার শ্যামল দত্তের দিকে ফিরে তাকাতেই শ্যামল দত্ত অরিজিৎকে ইশারা করলেন, অরিজিৎ, পাশে লাইব্রেরি রুমটা খালি করাও। আমরা ওখানেই একে একে সবাইকে ডেকে কথা বলবো। কোনো তাড়াহুড়ো নেই, প্রতিটা তথ্য আমাদের নিখুঁতভাবে যাচাই করতে হবে। একটু তাড়াতাড়ি কাজ সারবেন পুলিশ সাহেব, সকলের বয়স হয়েছে। গলা খাকারি দিয়ে বলে ওঠেন মানুষ। আহ ছোটকা, ওনাদের কাজ করতে দাও। হিয়াকে দ্রুত ফিরিয়ে আনাটা এখন অনেক বেশি অগ্রাধিকার পাওয়া উচিত। চোখ কুঁচকে বলে ওঠেন দেবপ্রিয়। লাইব্রেরি রুমের ভারী মেহগনি কাঠের দরজাটা বন্ধ হতেই বাইরের গুঞ্জন এক লহমায় থেমে গেল। ঘরের মাঝখানে লম্বা টেবিলটার একপাশে সোজা হয়ে বসে আছেন আলোকমালা। 80 ছুঁই ছুঁই বয়স হলে কি হবে, শরীরে ও মেজাজে আভিজাত্যের অটুট দাপট এখনও স্পষ্ট। ওর ঠিক মুখোমুখি বসলেন আইসি শ্যামল দত্ত, আর পাশে ডায়েরি হাতে দাঁড়িয়ে রইল মিত আর অরিজিৎ। দরজার বাইরে দাঁড়িয়ে আছে দুজন কনস্টেবল। শ্যামল দত্ত চশমাটা নাকের ওপর একটু ঠেলে খুব বিনীত গলায় শুরু করলেন, দেখুন, আপনাকে এত রাতে কষ্ট দেওয়ার ইচ্ছে আমাদের ছিল না, কিন্তু হিয়ার নিখোঁজ হওয়ার ব্যাপারটা বেশ জটিল হচ্ছে। শেষ কদিন হিয়াকে কেমন দেখেছেন আপনি? কি আবার দেখব আইসি সাহেব? আলোকমালা গলায় বেশ কড়া সুর তুলে বললেন। মেয়েটার মধ্যে কোনোদিন কোনো শৃঙ্খলা জ্ঞান ছিল না, যা তার স্বেচ্ছাচারিতা। খোকা মানে অনির্বাণ যখন ওকে ইংলিশ মিডিয়াম কোয়েড স্কুলে ভর্তি করেছিল, আমার তাতে গোড়া থেকে সাংঘাতিক আপত্তি ছিল। অত বড় মেয়ে, ছেলেদের সাথে ওইভাবে মেলামেশা করা, একসাথে লেখাপড়া করা আমার মোটেই পছন্দের কাজ ছিল না। আমি তো স্পষ্টই বলেছিলাম বাড়ির মেয়েকে সাধারণ মেয়েদের স্কুলে দাও, তা নয়। এখন নাকি এটাই দস্তুর। বাপের আদিক্ষেতাই ওই স্কুলে গেল, ছোট খোকাও দাদাকেই সাপোর্ট করলো। এখন বুঝুক ঠেলা, নির্ঘাত কোনো উটকো ছেলের পাল্লায় পড়ে এই সর্বনাশটা ঘটিয়েছে। মিত এক পা এগিয়ে এসে শান্ত গলায় জিজ্ঞেস করলো, আপনি এতটা নিশ্চিত হয়ে বলছেন কেন? আপনি কি হিয়াকে কোনো ছেলের সাথে সেরকম ঘনিষ্ঠভাবে কথা বলতে বা মিশতে দেখেছেন?
আহা, সরাসরি দেখতে হবে কেন? চোখের আড়ালে কত কিছু হয়। ইদানিং তো সারাদিন ধরেও কেমন যেন হয়ে গিয়েছিল। খাওয়া দাওয়া সেরকম করতো না। সারাটা দিন নিজের ঘরের বন্ধ দরজার পেছনে শুধু বই আর কম্পিউটারের মধ্যে ঢুকে থাকতো। নিজের ঘরের বাইরেও ইদানিং একদম বেরোতে চাইতো না। কোনো পারিবারিক অনুষ্ঠানে গেলে মুখ হাঁড়ি করে বসে থাকতো। বড়দের সামনাসামনি আসতে চাইতো না। এসব তো লক্ষণ ভালো নয়। ভেতরে ভেতরে নিশ্চয়ই কোনো কাণ্ড পাকাচ্ছিল। মৃদু স্বরে মিত জিজ্ঞাসা করলো, ও কেন এইভাবে নিজেকে সবার থেকে আলাদা করে নিচ্ছে সে প্রশ্ন করেছিলেন কোনো দিন? অত শত খোঁজ রাখা আমার কাজ নয়। আলোকমালা দেবী বিরক্ত হয়ে উঠে দাঁড়ালেন। বাড়ি ভর্তি লোকজন, ঠাকুর চাকর, বাবা মা, কাকা কাকিমা, দাদু দিদা, ভাই বোন ভর্তি। তারপরেও যদি কারোর সঙ্গে কথা বলতে ইচ্ছে না করে তো সেই বিষয়ে পরিবারের অন্যান্য সদস্যরা আর কী বা করতে পারে বলুন তো? কিছুটা দম দেন আলোকমালা। তবে পুলিশ সাহেব, যতই অবাধ্য হোক না কেন, মেয়েটা তো আমার বংশের মেয়ে, আমার বড় খোকার একমাত্র সন্তান। নিখোঁজ হয়ে গিয়েছে। আপনি ওকে ফিরিয়ে নিয়ে আসুন। যদি কোনো অন্যায় ও করেও থাকে আমি না হয় ক্ষমা করে দেব। লাইব্রেরি রুমের ভারী দরজাটা ঠেলে অনির্বাণ ব্যানার্জি ভেতরে ঢুকলেন। শ্যামল দত্ত নরম গলায় বললেন, আমরা সর্বাত্মক চেষ্টা করছি অনির্বাণ বাবু, আপনার সঙ্গে একটু কথা বলা দরকার। শান্ত হয়ে বসুন। মিত প্রশ্ন করল, অনির্বাণ বাবু, হিয়ার সাথে আপনার সম্পর্ক কেমন ছিল? ও কি আপনার সাথে খোলামেলা কথা বলতো? অনির্বাণ বাবু যেন এক মুহূর্তে আবেগপ্রবণ হয়ে উঠলেন। হিয়া আমার একমাত্র মেয়ে। ও আমার প্রাণের চেয়েও প্রিয়। আমি ওকে আগলে বড় করেছি। বিশ্বাস করুন, ও যা চাইতো আমি কোনোদিন না বলিনি। ছোটবেলা থেকেই বইয়ের প্রতি ওর টান। আমি কলকাতায় যাওয়ার সময় যা চাইতো তার চেয়ে দ্বিগুণ বই কিনে আনতাম। পড়ার খরচ, হাত খরচ কোনোদিন 1 টাকা কম পড়েনি। মিত কিছুক্ষণ থমকে থেকে নরম স্বরে বলল, আপনি টাকা পয়সা, জামা কাপড়, উপহার প্রয়োজনের চেয়ে বেশি দিয়েছেন, আমরা বুঝতে পারছি। কিন্তু ও মানসিকভাবে কিসের মধ্যে দিয়ে যাচ্ছিল সেটা কি কখনো বোঝার চেষ্টা করেছেন? অনির্বাণ বাবু একটু ইতস্তত করে হাত দুটো কপালে রাখলেন। ওর চোখে ফুটে উঠল তীব্র অপরাধবোধ আর অসহায়তা। আসলে আমি তো বড্ড বেখেয়ালি আর কাজ পাগল মানুষ। অনির্বাণ বাবু খুব নিচু গলায় স্বীকার করলেন। ইতিহাসের গবেষণা, কলেজের ক্লাস আর শহরের নানান সভা সমিতি নিয়েই আমার দিন কেটে যায়। ভেবেছিলাম মেয়েটা শান্তিতে পড়ছে, নিজের মতো আছে, ওকে তো ভালোবাসার কমতি রাখিনি। ভেবেছিলাম সব চাওয়া পাওয়া পূরণ করলেই বাপের দায়িত্ব শেষ হয়ে যায়। যদি বলেন সময় দেওয়ার কথা, তা আমি দিতে পারিনি। শ্যামল দত্ত দীর্ঘশ্বাস ফেলে অনির্বাণের কাঁধে একটা হাত রাখলেন। ঠিক আছে অনির্বাণ বাবু, আপনি আপাতত বাইরে গিয়ে বসুন। অনির্বাণ বাবু চোখ মুছতে মুছতে উঠে দাঁড়ালেন। দরজাটা ঠেলে এবারে ভেতরে এলেন সুলগ্না। শাড়ির আঁচলটা শক্ত করে জড়িয়ে ধরা, চোখ দুটো কেঁদে কেঁদে লাল। মিতের মায়া লাগলো মুখখানা দেখে। তার নিজের মায়ের কথা মনে পড়ে গেল। ওর হঠাৎ মনে হলো সব মায়েরাই মনে হয় সন্তানের উৎকণ্ঠায় একই রকম ভঙ্গুর হয়ে যায়। চেয়ারটা টেনেও সুলগ্নাকে বসতে বলল। তারপরে নরম কিন্তু স্পষ্ট গলায় প্রশ্ন করল, হিয়ার সাথে আপনার কেমন সম্পর্ক ছিল? ও তো মেয়ে, মায়ের সাথেই তো মেয়েদের মনের কথা সবচেয়ে বেশি হওয়ার কথা। সুলগ্না আঁচলের কোণ দিয়ে চোখ মুছতে মুছতে বলে উঠলেন, আমি আমার মেয়ের ওপর 24 ঘন্টা নজর রাখতাম। কখন খাচ্ছে, কখন ঘুমাচ্ছে, কখন টিউশন থেকে ফিরছে, সব। এখনও তো অবুঝ বাচ্চা একটা। মিত সামান্য ঝুঁকে প্রশ্ন করল, আদৌ কি অবুঝ বাচ্চা ছিল কাকিমা? 17-18 বছরের একটা মেয়ের নিজস্ব একটা মন তৈরি হয়, আবেগ তৈরি হয়। আপনার কি মনে হয় না ও দিনে দিনে বড় হচ্ছিল? কিসের বড় হওয়া? এখনো নিজের বই খাতা, জামা কাপড় গুছিয়ে রাখতে পারে না। ওর কিসে ভালো কিসে মন্দ তা বোঝার ক্ষমতা ওর কোথায়? আমি তো ওর সব সিদ্ধান্ত নিতাম। শ্যামল দত্ত অরিজিৎ আর মিত একবার চোখাচোখি করলেন। তারপর শ্যামল দত্ত স্পষ্ট গলায় বললেন, কিন্তু আমাদের কাছে খবর আছে হিয়া নাকি আপনাকে কয়েকবার কিছু একটার ইঙ্গিত দেওয়ার চেষ্টা করেছিল, কিন্তু আপনি তা বিশ্বাস করেননি। বলেছিলেন ওসব তোর মনের ভুল, তুই ছোট মানুষ, বেশি বুঝিস না। কেন বিশ্বাস করেননি ওর কথা?
বাচ্চারা কত কি বানিয়ে বলে। হিয়ার স্বভাবে ছিল অতিরিক্ত ভেবে মনে মনে গল্প তৈরি করা। কাল্পনিক জিনিস নিয়ে এসে আমায় বলতো, মা অমুক লোকটা আমার দিকে এমন করে তাকালো কেন, মা রাতে দরজার বাইরে কিসের শব্দ হলো। এখন এগুলো কি কোনো বিশ্বাস করার মতো কথা? সুলগ্নার চোখে চোখ রেখে মিত বলে, 17 বছরের একটা মেয়ে যখন নিজের নিরাপত্তাহীনতার কথা তার মাকে জানাতে চায়, তখন সেই কথাটা যে কোনো বাচ্চা মেয়ের বানিয়ে বলা গল্প থাকে না, এটা আপনার বোঝা উচিত। আপনার মেয়ে যে আর বাচ্চা নেই, এটাও মা হিসেবে আপনার অনেক আগেই বুঝে ওঠা উচিত ছিল। চুপ করে যায় সুলগ্না। এসব কথা আপনারা জানলেন কোথা থেকে? এতক্ষণে মুখ খোলে অরিজিৎ, আমরা পুলিশ মিসেস ব্যানার্জি, সমস্ত কিছু জেনে ফেলাই আমাদের কাজ। যে কথাটা বলা হলো এটা সত্যি কিনা শুধু সেটা বলুন। সুলগ্না ধীরে ধীরে মাথা নাড়ে। মিত গলা নামিয়ে জিজ্ঞেস করে, কাকে নিয়ে ভয় পেত, তার নামটা বলুন। ও ও ও সরাসরি কারো নাম স্পষ্ট করে বলেনি। সুলগ্নার গলার আওয়াজ জড়িয়ে এলো, নাকি নাকি আমি শুনতে চাইনি। প্রথম ঘটনাটা ঘটেছিল অনেক বছর আগে। তখন হিয়ার বয়স মাত্র বছর 5। বাড়িতে সেদিন একজনের জন্মদিন ছিল। হিয়া হঠাৎ ভিড়ের ভিতর থেকে একরকম দৌড়ে এসে আমায় বলেছিল, আমি আর এখানে থাকবো না। আমরা তো সবাই অবাক হয়ে গিয়েছিলাম। তখনও আমাদের কারো খাওয়া দাওয়া পর্যন্ত হয়নি। ও আমায় হাত ধরে টানতে টানতে ওই ঘর থেকে বের করে নিয়ে যেতে চাইছিল, কিন্তু তখন সেখানে অত হুলস্থুল অনুষ্ঠান চলছে, ঘর ভর্তি আত্মীয় স্বজন। আমি ওই ভিড়ের মধ্যে দাঁড়িয়েই ওকে বারবার জিজ্ঞেস করেছিলাম, কি হয়েছে বল, কি হয়েছে। ও শুধু কান্নাকাটি করে বলেছিল, আমার ঘুম পেয়ে গেছে। আমি ভাবলাম হয়তো বায়না করছে, তাই বাধ্য হয়ে ওকে জোর করে খাইয়ে দিলাম। তারপর ঘরে নিয়ে আসার পরই ও হড়হড় করে পুরোটা বমি করে দিল। আমি ঘাবড়ে গিয়ে বললাম, তুই শুয়ে থাক, আমি পাশের ঘর থেকে ওষুধ নিয়ে আসি। কিন্তু ও আমার শাড়ির আঁচল চেপে ধরে কেঁদে উঠে বলেছিল, না, আমি একা থাকলে ও আবার আসবে, আমায় ব্যথা দেবে। আমি বারবার জিজ্ঞেস করেছি, কে আসবে, কার কথা বলছিস, কিন্তু ও কিছুতেই আর মুখ ফুটে স্পষ্টভাবে কিছু বলেনি। চুপ করে শুধু চোখ দুটো বড় বড় করে বারবার ঘরের বাইরের অন্ধকার করিডোরটার দিকে তাকাচ্ছিল। শেষে ওর বাবা আর পিসেমশাই আরও কে কে যেন একজন এসে সেই রাতে অনেক বুঝিয়ে সুঝিয়ে ওষুধপত্র খাইয়ে ওকে শান্ত করে ঘুম পাড়ালো। তারপরে কথাও ও আর বলেনি। দেখুন, আমার মেয়েটা যত বড় হচ্ছিল তত শান্ত আর চুপচাপ হয়ে যাচ্ছিল। অত বেশি কথাবার্তা কারো সাথে বলতো না। ওর বাবার তো ফিরতে অনেক রাত হয়ে যায়, তাই বাপ মেয়ে তো সেভাবে কথা প্রায় হয় না বললেই চলে। কাকা কাকিমার সঙ্গে কেমন সম্পর্ক? কিছুক্ষণ চুপ করে থাকেন সুলগ্না। দেখুন, বাড়ির ভিতরের কথা কি আর বলবো বলুন। বিয়ের আগে পর্যন্ত ঠাকুরপো আমার আর ওর দাদার উপরেই সব ব্যাপারে নির্ভর করত, কিন্তু সুচরিতার সঙ্গে বিয়ের মাস 6 মধ্যেই ও চাকরিতে প্রমোশন নিয়ে বাইরে চলে গেল। ঠাকুরপো হিয়াকে অঙ্ক করাতো, সায়েন্সের বিভিন্ন ব্যাপারে ও কাকার সঙ্গে এখনও আলোচনা করে বা প্রজেক্ট নিয়ে কথা বলে। তবে এখানে ঠাকুরপো থাকলে তার সাহচর্য ও যেভাবে পেতে পারতো সেটা পায়নি। ওর যখন 8 বছর বয়স তখনই ওরা বাইরে চলে গেছে। বাড়ির আর কেউ হিয়াকে লেখাপড়ায় তেমন সাহায্য করতো না। কেন করবে না? এ বাড়িতে প্রায় বেশিরভাগ মানুষই উচ্চশিক্ষিত। ওর বড় দাদু মেজ দাদু প্রায়ই ওকে ডাকতো। একজন জিওগ্রাফির বিভিন্ন বিষয় সুপণ্ডিত, আর একজন ফিজিক্সের। দোষের মধ্যে দুজনেরই বয়স হয়েছে, তো পড়া না পারলে একটু চিৎকার চেঁচামেচি করেন, ধমক দেন। সেই ভয়েই আমার মেয়েটা ওনাদের কাছে যেতে চান না। তাও তো আমি আর ও ঠাকুমা জোর করে দাদুদের কাছে ঠেলে পাঠাই। বারবার বলেছি, দাদুরা আছেন, তাদের থেকে যতটা পারিস ভালো করে বুঝে নে। তাছাড়া ওনাদের ছেলেরাও ওকে পড়ানোর জন্য ডেকেছে কতবার, কিন্তু আমার মেয়েটা এত ফাঁকিবাজ যে নিজের ঘরের বাইরে পাই বাড়াতে চায় না। মিত ঠান্ডা গলায় বলে, আপনার কি একবারও মনে হয়নি সেই না যাওয়ার কারণটা কেবল পড়াশোনার ধমক ছাড়াও অন্য কিছু হতে পারে? সুলগ্না চমকে উঠে মিতের দিকে তাকালেন। ওর থরথর করে কাঁপতে থাকা হাত দুটি নিজের শাড়ির আঁচলটা আরও শক্ত করে জড়িয়ে ধরল। অন্য কিছু? আপনি আপনি কি বলতে চাইছেন? ওরা তোর দাদু হয়? ওনাদের ছেলেরা ওর কাকা জ্যাঠা, রক্তের সম্পর্ক। বড়জোর একটু মেজাজ দেখাতেন, পড়া না পারলে বকাবকি করতেন, তা বলে না না, এসব কথা মনেও আনবেন না কখনো। এসব আমাদের বাড়ির ভেতর হতে পারে না। মিত মৃদু হাসে। সব বাড়ির ভেতরেই অন্ধকার কোণা লুকিয়ে থাকে মিসেস ব্যানার্জি। আমরা শুধু সেই দিকটায় তাকাতে চাই না। মানে কি বলতে চাইছেন? সামনের টেবিলের ওপরে মিত হিয়ার আঁকা ছবিগুলো মেলে ধরে। বুঝতে পারছেন মেয়েটাকে কতটা বিভৎসতা তাড়া করে বেরিয়েছে? এই ছবিগুলো হিয়াকে আমি ডায়েরিতে করতে দেখেছি, কিন্তু
এগুলো দেখে আপনারা এইরকম একটা পৈশাচিক ঘটনার সঙ্গে তার যোগসূত্র খুঁজে পাচ্ছেন? আন্দাজ করছি, প্রমাণ পেলে হাতে নাতে ধরবো। আপনি বাইরে গিয়ে আপনার খুড় শ্বশুরদের পাঠিয়ে দিন তো। সুলগ্না ঘর থেকে বেরোনোর জন্য পা বাড়াতেই মিত তাকে বাধা দিয়ে থামালো, একটু দাঁড়ান। ঘর ছেড়ে বেরোনোর আগে আরেকবার খুব ভালো করে ভেবে দেখুন তো, একদম শেষের দিকে, মানে এই শেষ 1-2 মাসে হিয়া আপনাকে ঠিক কী নিয়ে অভিযোগ জানাতো? খুব ছোট ছোট কোনো বিরক্তি বা আতঙ্কের কথা? সুলগ্না থমকে দাঁড়িয়ে পড়লেন। কপালে চিন্তার ভাঁজ ফেলে অতীতটাকে একটু মনে করার চেষ্টা করলেন তিনি। তারপর বিভ্রান্ত মুখে মাথা নেড়ে বললেন, তেমন নির্দিষ্ট করে তো কোনো অভিযোগের কথা মনে পড়ছে না, তবে ও সব সময় কেমন যেন একটা অদ্ভুত ভয়ে ভয়ে থাকতো। এক এক দিন রাত বিরেতে উঠে এসে আমাদের দরজা ধাক্কাতো, বলতো তোমাদের সঙ্গে শোবো। দিন দিন মেয়েটা বড্ড খিটখিটে আর জেদি হয়ে যাচ্ছিল, সামান্য কথাতেই চিরবির করে উঠত। লাইব্রেরি রুমের ভারী মেহগনি কাঠের দরজাটা আবার খুলল। ভেতরে প্রবেশ করলেন ব্যানার্জি পরিবারের 2 প্রবীণ সদস্য, মানবেন্দ্র ব্যানার্জি এবং মকরধ্বজ ব্যানার্জি। দুজনের চোখে মুখে স্পষ্ট চরম বিরক্তি। মানবেন্দ্র কর্মজীবনে নামজাদা কলেজের ভূগোলের অধ্যাপক ছিলেন। পকেট থেকে রূপোর নস্যির কৌটোটা বের করে খুললেন এবং একটি নস্যি নাকে নিয়ে একটা তীব্র বিরক্তির শব্দ করলেন। পাশে দাঁড়ানো ছোট ভাই মকরধ্বজ পদার্থবিদ্যার সুপণ্ডিত, অত্যন্ত গম্ভীর স্বভাবের মানুষ। নিজের চকচকে চশমাটা নাকের ওপর ঠিকঠাক বসিয়ে কড়া চোখে শ্যামল দত্ত আর মিতের দিকে তাকালেন। তারপরে বললেন, বলুন, আমাদের কাছে কি জানতে চান? মিত ভালো করে দেখছিল 2 ভাইকে। মানবেন্দ্রের বয়স 70 ছুঁই ছুঁই, দীর্ঘদেহী, কিছুটা কৃশ ও খাড়া চেহারার মানুষ। বয়সের ভারে শরীর সামান্য ঝুঁকে পড়লেও ওর হাঁটা চলা ও বসার ভঙ্গিতে এক ধরনের মেজাজি দাপট স্পষ্ট। মাথা ভর্তি ধবধবে সাদা চুল, পরিপাটি করে আঁচড়ানো, চোখের ভুরু দুটো বেশ ঘন পাকা, যার নিচে 2 ছোট কিন্তু অত্যন্ত তীক্ষ্ণ চোখ। পরনে ধবধবে ফতু আর সুতির ধুতি, বা হাতের আঙুলে বেশ কয়েকটা আংটি। ওর সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো হাতে থাকা একটা পুরনো আমলের অলংকৃত রূপোর নস্যির কৌটো। সবসময় গলার স্বর উঁচুতে রেখে কথা বলার অভ্যেস আছে মনে হয় ভদ্রলোকের। অন্যদিকে তার ভাইয়ের বয়স 65-66। চেহারায় মেদ আছে, বড় ভাইয়ের চেয়ে উচ্চতায় কিছুটা খাটো হলেও ওর গায়ের রং বেশ ফর্সা ও চওড়া কাঁধ, গোলগাল মুখ, চোখের নিচে সামান্য ফোলা, চোখে সোনালি ফ্রেমের চশমা। আলো পড়লে সেই কাছে এক ধরনের কৃত্রিম চকচকে আলো ঠিকরে ওঠে। পরনে একটা নীল পাঞ্জাবি আর পাজামা, মুখে সবসময় একটা চাপা গম্ভীর ও উদ্ধত ভাব। শ্যামল দত্ত চশমাটা টেবিলের ওপর রাখলেন, তারপর অত্যন্ত শান্ত গলায় প্রশ্ন করলেন, নাতনির সঙ্গে আপনাদের সম্পর্ক ঠিক কেমন ছিল? শুনলাম আপনারা নাকি ওকে পড়াশোনায় সাহায্য করার জন্য প্রায়ই আপনাদের ঘরে ডাকতেন। মানবেন্দ্র তার স্বভাবসিদ্ধ মেজাজে বলতে শুরু করলেন, হ্যাঁ ডাকতাম ঠিকই, কিন্তু ওর তো সারাদিন স্কুল আর একগাদা টিউশন থাকতো, অত ব্যস্ততার মাঝে সময় বের করা মুশকিল। তাই আমি ওকে বলেছিলাম ছুটির দিনে সকালবেলায় এসে আমার কাছে জিওগ্রাফি ডাউট ক্লিয়ারেন্স করে নিবি। মকরধ্বজ বাবু নিজের সোনালি ফ্রেমের চশমাটা নাকের ওপর একটু ঠেলে যোগ করলেন, আর আমার তো আবার রাতে অনেকক্ষণ জেগে থাকার অভ্যেস, তাই ওকে বলেছিলাম টিউশন থেকে ফিরে তাড়াতাড়ি ডিনারটা সেরে রাতে আমার কাছে চলে আসবি। অঙ্ক, ফিজিক্স বা কেমিস্ট্রির যে কোনো সমস্যার সমাধান এক নিমেষে করে দেব। কিন্তু মকরধ্বজ বাবু বিরক্তির সুরে বললেন, মেয়েটা ছিল চরম ফাঁকিবাজ, কিছুতেই নিজে থেকে পড়তে আসতে চাইতো না। আর যদি বা বৌমা কিংবা ওর ঠাকুমা জোর করে ঠেলে ঠুলে আমাদের কাছে পাঠাতো, অধিকাংশ দিনেই দেখতাম পড়া কিচ্ছু তৈরি নেই, ভুলভাল অঙ্ক করছে, ভুলভাল ইকুয়েশন নামাচ্ছে। এখন এই বয়সে এসে কি আর সবসময় মাথা ঠান্ডা রাখা যায় বলুন? 2-1বার একটু কড়া ভাষায় বকাঝকা করেছি, ব্যাস সেই ভয়েই হয়তো আর পড়তে আসতে চাইতো না। বুঝলাম, কিন্তু মেয়েটার কোনো খোঁজ কি পেয়েছেন আপনারা? সেটা তো আমরা বুঝলাম না, অনেকটা সময় পেরিয়ে গেছে কিন্তু অফিসার, একটু গা লাগিয়ে মেয়েটার খোঁজ করুন। দাঁত চিপে বেশ কড়া গলায় কথাগুলো শ্যামল দত্তের উদ্দেশ্যে বলে লাইব্রেরি রুম থেকে বেরিয়ে যান 2 প্রবীণ। দরজাটা বন্ধ হতে দেওয়ালের ঘড়িটার দিকে চোখ গেল শ্যামল দত্তর। রাতের নিস্তব্ধতাকে চিরে পেন্ডুলামের ভারী টিকটিক শব্দটা জানান দিচ্ছে এখন রাত প্রায় 2টো। শ্যামল দত্তের মাথাটা টিপ টিপ করছে। মানবেন্দ্রের গলার সুর মোটেই ভালো ঠেকলো না। অরিজিতের দিকে তাকিয়ে মুচকি হেসে ভুরু নাচালেন তিনি। আজ এই পর্যন্তই থাক তাহলে, কালকের দিনটাও খুব টাফ যাবে মনে হচ্ছে। বাইরে যারা রয়েছেন তাদের সাথে একবার হালকা কথা বলে আজকের মতো ফিরে যাই চলো।
আমি হিয়ার ঘরটা একবার দেখব স্যার। আপনি বাড়ির লোকের সঙ্গে কথা বলে সেই ব্যবস্থা করে দিন। ছটফট করে উঠল মিত। তোমার ক্লান্তি নেই? ঘুম আসছে না? কাল এসে না হয়। কোনো কেসে ইনভলভ হয়ে গেলে আমার খাওয়া ঘুমে ঠিক থাকে না স্যার। আর এখানে তো একটা মেয়ে হারিয়ে গেছে। প্লিজ আপনি একটু ব্যবস্থা করে দিন। চলো মৃত্যুঞ্জয়, বাকি কথাগুলো তাহলে আগে সেরে নি। শ্যামল দত্ত আর মিত একে একে মানবেন্দ্র ও মকরধ্বজ বাবুর স্ত্রীদের সাথে কথা বলতে গেলেন, কিন্তু সেখানে কিছুই মিলল না। দুই বৃদ্ধার একটাই উত্তর, আমরা তো সংসারের হেসেল আর পুজো আচ্চা নিয়ে থাকি বাবা, সবার সঙ্গে সদ্ভাব রেখে চলার চেষ্টা করি। তবু কিছু যদি মনে পড়ে। খানিকক্ষণ চুপ করে থাকার পর দুই বৃদ্ধার একজন বললেন, আসলে মেয়েটার মধ্যে গোয়ার্তুমিটা বোধহয় একটু বেশি দানা বাঁধছিল। অনি, বৌমা, তোমরা কিছু মনে করো না এগুলো বলছি বলে। জানেন তো পুলিশ সাহেব, এই তো মাসখানেক আগে ওর জন্মদিনে দুপুরবেলায় আমরা সবাই নিমন্ত্রিত। আমাদের বাড়িতে কারোর জন্মদিন হলে আমরা রাতের খাবারটা সবাই একসাথে খাই, কিন্তু সেদিনটা ছিল রবিবার, তাই দুপুরেই আমরা সবাই একত্র হয়েছিলাম। পায়েসের বাটি সমেত ওর মা পঞ্চব্যঞ্জন সাজিয়ে খেতে দিয়েছিল। আমরা এতজন উপস্থিত ছিলাম, ওকে বারংবার বলা সত্ত্বেও কারো পায়ে হাত দিয়ে প্রণাম সে কিছুতেই করলো না। গুম হয়ে বসে রইল। মি তার চোখে দেখল অনির্বাণ আর সুলগ্না মাথা নিচু করে বসে আছে। দ্বিতীয় বৃদ্ধা তখনও বলে চলেছেন, বড়দের শ্রদ্ধা ভক্তি না করলে কি আর ভালো থাকা যায়? আমরা বাবু ইংলিশ মিডিয়াম স্কুলে পড়াইনি, কিন্তু ছেলেপুলেদের সহবত শিক্ষা দিয়েছিলাম। মানবেন্দ্র বাবুর বড় ছেলে রেলের বড় অফিসার, মেজোজন হাই স্কুলের ফিজিক্স টিচার, আর মকরধ্বজ বাবুর ছেলে একটি বহুজাতিক আইটি সংস্থার কর্মরত। বড়জন বললেন, হিয়া তো সবসময় নিজের ঘরে বন্ধ থাকতো, ও কার সাথে কি করছে না করছে তা আমাদের দেখার সময় কোথায়? ছোট ভাই লেটেস্ট আইফোনটা বের করে আলতো হেসে বলল, লুক, উই অল হ্যাভ আওয়ার ওন পার্সোনাল লাইফ। হিয়া একটু ডিপ্রেসড বা ইন্ট্রোভার্ট গোছের মেয়ে ছিল, কারোর সাথেই তেমন মিশতো না, ঘরের কোনো গেট টুগেদারও আসতে চাইতো না। আমরা তো সবাই সকাল থেকে অফিস, স্কুল, কলেজ আর উইকেন্ড ডেডলাইন নিয়ে ব্যস্ত। নিজের পরিবার, বউ বাচ্চার বাইরে কারোর জীবন নিয়ে মাথা ঘামানোর অত টাইম কার কাছে আছে বলুন তো? আর তাছাড়া আজকালকার জেনারেশনে একটু ডিস্ট্যান্ট থাকে, এটা তো স্বাভাবিক। কথাগুলো শুনতে শুনতে মিতের বুকের ভেতরটা মুচড়ে উঠল। যৌথ পরিবারের এই বিত্তশালী আভিজাত্যপূর্ণ প্রাসাদটায় খাঁচায় হিয়া আদতে নিঃসঙ্গ এক বন্দিনী, উচ্চশিক্ষিত, কর্মক্ষেত্রে সফল, আধুনিক কয়েকটা মানুষ, যাদের কাছে রক্তের সম্পর্ক বলতে শুধু একই ছাদের নিচে পাশাপাশি থাকা, নিজেদের কাজ আর কেরিয়ারের ইঁদুর দৌড়ে অন্ধ মানুষগুলোর ভাইয়ের, মেয়ের বা বোনের যন্ত্রণাটা বোঝার মতো সামান্য সংবেদনশীলতাও নেই। বন্ধনটা যে দিন দিন কতটা আলগা আর হালকা হয়ে গেছে, তাদের প্রতিটা শীতল আর উদাসীন উত্তরে তা স্পষ্ট ফুটে উঠছিল। জানলার কাছে এতক্ষণ দাঁড়িয়ে সবার সব কথা শুনছিল দেবপ্রিয়, হিয়ার কাকা। ভাইদের থামিয়ে শ্যামল দত্তের দিকে এগিয়ে এসে বলল, আইসি সাহেব, এই বড় বড় মেকি কথাবার্তাগুলো কানে নেবেন না, ওরা যা বলছে বলুক, কিন্তু আমার হিয়াটা কোনো ভুল মেয়ে নয়। ও যে কতটা লক্ষ্মী, কতটা নরম মনের মেয়ে তা আমি জানি। কথাটা বলতে বলতে দেবপ্রিয়র গলা বুঝে এলো, চোখ দুটো ছলছল করে উঠল। আমরা কোনো মেকি কথা এখানে বলছি না দেবু, তুমি ভাইজিকে নিয়ে স্নেহে অন্ধ হয়ে থাকলেও বাকিরা তো আর তেমনটা হতে পারে না। বিরক্তির সুরে বলে ওঠেন আলোকমালা, আর তাছাড়া যার যা মনে হচ্ছে সে সেটাই বলছে। মাকে থামিয়ে দেবপ্রিয় বলতে থাকেন, ও আমার বর্দার মেয়ে ঠিকই, কিন্তু আমার নিজের মেয়েই ছিল। জন্মের পর দাদার আগে ওকে আমি প্রথম কোলে নিয়েছিলাম। দেবপ্রিয় কাপা গলায় উত্তর দিলেন, চাকরির প্রমোশন পেয়ে যখন আমায় বাধ্য হয়ে বাইরে চলে যেতে হলো, আমার সবচেয়ে বেশি কষ্ট হয়েছিল এই মেয়েটার জন্যই। বাইরে থাকলেও হরদম ওর সাথে মেসেজে যোগাযোগ রাখতাম। যখনই কলকাতায় আসতাম, কাজের হাজারো চাপ ঠেলে ওর জন্য সায়েন্সের বই, ভালো প্রজেক্টের জিনিসপত্র কিনে সোজা ওর ঘরে চলে যেতাম। শেষ কিছুদিন যখন ফোন করতাম, ও খুব কম কথা বলতো, শুধু বলতো, ছোটকা তুমি কবে কলকাতায় আসবে, আমার একদম ভালো লাগছে না, তোমায় অনেক কথা বলার আছে। কি কথা বলেনি? না, শুধু একদিন বলেছিল, আচ্ছা ছোটকা, তোমায় যদি আমি এমন কারো কথা বলি যাকে তুমি একদম অন্যরকম ভাবে জানো, যদি বলি তুমি যেমন ভাবে চেনো সে ঠিক তেমন নয়, তখন তুমি কার কথা বিশ্বাস করবে? আমাকে বিশ্বাস করবে না সেই লোকটাকে বিশ্বাস করবে? আমি বলেছিলাম, কি সব উল্টোপাল্টা বকে যাচ্ছিস, এই জন্য বলি অত মোবাইলে ভিডিও না দেখতে, বইয়ের পড়ায় মন দে। আজকাল মনে হয় মোবাইলটা একটু বেশি দেখা হয়ে যাচ্ছে। ভেবেছিলাম এবার কলকাতায় এসে মেয়েটাকে একটু বেশি করে সময় দেব, একটু ভালো করে বোঝাবো যাতে নিজের পড়াশোনায় বেশি করে মন দিতে পারে, কিন্তু এমন কাজের চাপ যে 4 মাস ধরে আসবো আসবো করেও বাড়ি আসতে পারছিলাম না। আর তার মধ্যে
এত কাণ্ড হয়ে গেল। সুচরিতা পাশে এসে ওর কাঁধে হাত রাখলেন। সুচরিতার চোখেও জল। আহা দেবু, এই বুড়ো বয়সে মাঝরাতে মেয়ে ছেলের মতো কান্না জুড়ো না। বিরক্তির সুরে বলে ওঠেন মকরধ্বজ। শ্যামল দত্ত সুলগ্নার দিকে তাকিয়ে বললেন, আপনারা বাকিদের এখান থেকে যেতে দিতে পারেন, কিন্তু আপনি আমাকে একবার হিয়ার ঘরের দিকে নিয়ে চলুন। হিয়ার ঘর দোতলার একদম শেষ মাথায়। দোতলার দীর্ঘ গলিটা ধরে এগোলে প্রথমে পড়ে সুলগ্না আর অনির্বাণের ঘর, তারপরে আলোকমালার শোয়ার ঘর, এরপর দেবপ্রিয়র ঘর। হিয়ার ঘরের ঠিক আগেই পড়ে দেবপ্রিয়র বন্ধ ঘরটা। দেবপ্রিয় কর্মসূত্রে বাইরে থাকায় সেই ঘরটায় বড় একটা পেতলের তালা ঝোলে প্রায় সারা বছরই। আর এই ঘরগুলোর ঘরের ঠিক পাশ দিয়েই চলে গেছে একটা লম্বা খোলামেলা বারান্দা, যেটা ব্যানার্জি বাড়ির পেছনের ভিটের পুরনো অংশটার সঙ্গে সরাসরি যুক্ত। সেই লম্বা বারান্দাটা ঠিক মাঝখানে একটা জং ধরা গোলাপি রঙের লোহার গ্রিল গেট বসানো, কিন্তু সেই গোলাপি গেটটিতে বিশালাকার দুটো তালা শক্ত করে লাগানো রয়েছে। মিত সেই বন্ধ গোলাপি গেটটার সামনে গিয়ে দাঁড়ালো। তালায় ধুলোর আস্তরণ বা কোনো জং নেই, যেন নিয়মিত কেউ সেখানে হাত দেয়। এই তালা কেউ খোলেন নিয়মিত, তাই না? সুলগ্না উত্তর দেয়, ওই বাড়িতে হিয়া পড়তে গেলে এই বারান্দা ধরেই ও রাতে চলে আসতো ঘরে। আর তাছাড়া ও বাড়ি থেকে কেউ আসতে গেলেও রাত বিরেতে বা বৃষ্টিতে আর বাইরে দিয়ে কেউ ঘুরে আসতো না। এখানে এসে তালা খুলে এ বাড়িতে ঢুকে যেত। এখনকার মতো এ পর্যন্ত থাক। এই গল্পের অন্তিম পর্ব আমি কালকে আপলোড করব। আপনাদের গল্পটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন, আর ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।